হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে। নিশ্চিন্ত থাকেন, আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন। আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে, এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা। তাই আমরা চাই হাসিনার শাস্তি। ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে, ট্রল হবে, বলা হবে মিছা কথা বলতেছি, শুনে যাবেন, পাত্তা দিবেন না। আমাদের যে কোর্ট টিম, আমি, ইলিয়াস, মাহমুদ ভাই, সবার কাছেই আছে জিনিসটা। তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না, তবে আশাহত হইয়েন না। তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না, খুশি করে দিব শেষে। যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো, পরে আসতেছি ওই ব্যাপারে। আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে। সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে, যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে। এই যে এইখানে লেখা আছে, পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল। পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে, যেমন ধরেন এই যে এই ভিডিওটা, আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে, ভিডিও গেমস যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে। পুলিশের গুলি করার নিয়ম পায়, সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল, শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে, মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না। ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল, সেই সেলটা আবিষ্কার করা হয়েছে। সেখানে 1000-এর উপরে বন্দি থাকতো, অবিশ্বাস্য সংখ্যা। 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, যেখানে শুধু বসে থাকা যায়, শোয়াও যায় না। অনেক এভিডেন্স নষ্ট করা হইল, পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা, যেন এই এভিডেন্স বাইরে না আসে। ওই দিন যেন ফিরে না আসে, হাসিনার দিন, সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না। অনেকে বলছেন যে সিরিয়াজে 1 মাসে করলো, তা আমরা 6 মাসে কেন করতে পারি নাই? তার উত্তর হচ্ছে, আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে। পুরাই তো হাসিনার প্রশাসন। বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার। বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব, ইনফ্লুয়েন্স দরকার, তেমন মানুষের সংখ্যা তো কম। তবে কাজ হইতেছে, ভরসা রাখেন, সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন। দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে দেবেন না। এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে, এটাই আওয়ামী প্ল্যান, এটা এজেন্সির প্ল্যান। এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো তারা স্যাবোটাজ করে নানা জায়গায়। ভাই, ফেসবুকে চিল্লায় কাজ হয় না, মাঠে কাজ করতে হয়। সেটা সময় লাগে, এনার্জি লাগে, ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে। এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে। আমার পিছনে লেগে আছে অনেকজন, আর কি লেগেন না, লাভ নাই আর কি, লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি। আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন। দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে। আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হইয়া যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে।
যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এদের প্যাকেট করে ফেলতে হবে। বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, সোহরাদ্দির বডিগার্ড, ওই যে হ্যাঁ সোহরাদ্দির বডিগার্ড, ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরাদের সাথে ডাবল জাউরামি। নাহলে আপনি গেলে মরছেন, আমি সেটা ফলো করি। ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে। মনে রাখবেন, প্রফেসর ইউনূসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল। এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে। আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ, দুই রসুনের এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার, আপনার না হইতে পারে, তবে দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, হ্যাঁ, মাইনা নেবেন, আমি শিওর। একটা দিন টাইম দেন, মেলা কাজ করার লাগিচ্ছে তো, একটা দিন টাইম চাচ্ছি, খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি, আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার ছুঁইলেন না, প্রত্যেক বাউন্সারে ছক্কা হাঁকামো প্রমিস করলাম। এবার আসেন, কইছিলাম না খুশি কইরা দিব, আসেন খুশি কইরা দিই। হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন? এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন? ক্রু যারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল, নিচ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে। ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি। নিজে থেকে হয়েছে ভিডিও, অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মুগ্ধর ভাইয়ের কাছে কয়েক টেরাবাইট আছে ফুটেজ। মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে। হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এনটিএমসি করেছিল। 5 তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিচ্ছে এক ব্রিগেডিয়ার জেনারেল। আইজার নাম কইলাম না, ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান, মুছেও গলে দিছে সব। আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য। আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন, লিখে রাখেন। তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট ওই সময় ডিটেইল অন্দরমহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে। আমি শুনেছি একের পর এক। প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা, যে খুচরা কল রেকর্ড, ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর। এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে, তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই। হ্যাঁ, এজিৎ সাহেব শুনান না কয়টা। স্যার ওরা আবার আসছে এটা করতে, তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল তখন। এখন কি অবস্থা হয়েছে ভাই? আমার তো ডিটেল দরকার নেই, এখন কি অবস্থা হচ্ছে? 100+ লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে, গেট ভেঙে মেইন গেট। এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র মেটেরিয়ালস গুলোতে। আর্মি আসে না? আর্মি তখন হয়তো একবার আসছিল, বাট ওটা আবার চলে গেছে। এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে, এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে। আর শাকিল ওখানে কি অবস্থা? ওখানে হ্যাঁ, ওখানে ওই খাতারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে, এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো। এই মাত্র কথা বললাম, বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলে আবার ডুববে। জি জি, হ্যাঁ স্যার। হ্যাঁ শাকিল স্যার, আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন, পিপি কিছু ভাঙছে ভিতরে, তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে 2 নম্বর গেটের এখানে আসছিল, তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে, তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত। এখন এরা কারা ছিল?
এরা স্যার ওই বাইরের, মানে এরা তো কোনো ছাত্র না, বাইরের এরা। না ছাত্র না তো বুঝলাম, কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে? নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে। এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি ঠিক না। আছে, চলে গেছে। হ্যাঁ, ওদেরকে পিছায় হটাইছে এখন। আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে, জি স্যার, আপনি ফলো করেন, তাই আমাকে জানাতে থাকেন। জি আচ্ছা স্যার, জি সালামালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ওই আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন, স্যার 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 রাশিদকে দেবেন না? রাশিদকে দিয়ে দেন। স্যার একটু আমাদের স্যার হলো কি, ওই যে এরা যারা ছিল, মানে যেমন স্যার যে এই এগুলো আমাদের মানে এফডির পজিশনের এগেনস্টে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা, ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয়, মানে এরকম একটা আছে। তো একজন করে স্যার দিচ্ছি, আমি দিব না সেটা বলি নাই। না, আপনি রাশিদকে দিয়ে দেন, আমার রাশিদ দরকার আব্দুর রহমান। আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার ওনার, হ্যাঁ ওনার তো বোধহয় আরো কিছুদিন সময় আছে স্যার, অক্টোবরে চলে যাবে। ওইগুলো স্যার আমরা আমার মনে হয় স্যার, যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি। কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেনস্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি, আমাদের জাফর ইকবাল স্যার, কামনার ম্যাডাম, এটা আর কি। ওইটা হলে স্যার ভালো হয়। না, আপনি ওটার জন্য আপনি এক্সেপশন করে দেন, আপনি 2 জন ফাইন্যান্স থেকে দেন, 1 জন ব্যাংকিং থেকে দেন। আচ্ছা ঠিক আছে, এটা সময় করে দিবেন, আপনি এক্সেপশন করে দেন, বিকজ আমার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট দ্য রাইট পারসন। আপনি যাদেরকে পছন্দ করছেন ওরা সবচেয়ে খুবই ভালো স্যার, এটাতে কোনো এটাতে কোনো ইয়ে নাই স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি ওকে স্যার থ্যাংক ইউ স্যার। সালমান ভাই, হ্যাঁ আপনি কি গণভবনে? হ্যাঁ আমি আসতেছি আর কি, এটাই। আচ্ছা, আপাবদাও যে ইয়েদেরকে ডাকছে, ফ্যামিলিদের শুনলাম। কোন ফ্যামিলি? ওই যারা গুলি খেয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে 11টায় ডাকছে। 11টা না, 11টা উপরে গেছেন। 12টা জাপানিজ এম্বাসি আসবে। হ্যাঁ, 12টা জাপানিজ এম্বাসেডার আসবে। ও জাপানি অ্যাম্বাসাডার আসবে 12টা। তাহলে বিকালে আসি, তাহলে একটা কাজ করি আমি তাহলে। এখন তো ডাকেন ব্যাংকে, হ্যাঁ ফ্যামিলিদেরকে এখন ডাকে নাই। ও তাহলে বিকালে আসি, 3টা-4টার দিকে আসি। জি জি, সালাম আলাইকুম। সালমান ভাই, আমার ফার্স্ট স্টেশনে যে ধারা করছিল ওরা মুভ করে টঙ্গীর থেকে এখন আপনার দিকে যাচ্ছে, দেখসিমপুর দিকে যাচ্ছে। দেখুন তো অলরেডি রিচ করেছে, ওখানে আর্মি গেছে, আমাদের অ্যাটাক। আমার ওদিকে গেছে আর্মি, কিন্তু আপনার ওদিকে কিন্তু আর্মি এখনো পৌঁছায় গেছে, আর্মি চলে এসেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা, ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি? না স্যার, এখনো ধরা হয়নি। ধরা হয়নি? কবে ধরবেন? লিস্টগুলি চাইছেন নাকি? ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে, তারা এলিজিবল হইতে পারে, কিন্তু হ্যাঁ হইতে পারে, এখনো প্রসেস শুরু হয় না এইভাবে, এত চিন্তা ভাবনা। ও আচ্ছা, ওরা নিজেরা হয়তো লিস্ট দিচ্ছে। ও ডিএমডি তো স্যার হলো যে জিএম থেকে হয়, জিএম থেকে ডিএমডি হয়, তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন? এটা স্যার আরো সময় আছে, বসতে হবে, সময় আছে স্যার। ঠিক আছে, আমার একজন আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নাম পাঠিয়ে দিই। ওই জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে, জিএম, সিনিয়র মোস্ট আছে, সে সিনিয়রিটিতেও সে পাবে, ইজ ভেরি গুড। ঠিক আছে, যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। हाँ, अस्सलाम वालेकुम। Salman, Zillur is in Molvi Bazaar for a local meeting with the MPs and all that. Okay. Can you meet tomorrow? हाँ, sure. Give me a call tomorrow. Okay, ठीक है। जी सलमान भाई,
বিপু রোববার 11টায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সিটিং করতে চাচ্ছি। আচ্ছা, খুব ভালো হয়। ওই দিন তো 450 জনের সাথে বসলাম। হ্যাঁ তো আপাতত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো। হ্যাঁ তো এখন আমি 50-60 জনকে নিয়ে, তুমি, আমি, টিটো, পলক, আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না আছে, একটু দেখানো তো দরকার, ইকোনমিটা অবশ্যই। তো তুমি তো একটু নোট করে রাখো 11টায় বিডাতে 11টায় রোববার দিন। ওকে, থ্যাংক ইউ। Hello. Salman, you're in Bida all day? I was busy all day. Achha. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around what time? 11? 12ish. Okay. 12ish. ঠিক আছে। Hello, are you back in office or? No, I'm not back. I will be back. Come to my home around 5:30 or 6 o'clock. Okay. Come to my home at 6 o'clock. That is better. We'll do that. 6:30 do that. ঠিক আছে। Pasha আসো। Okay. Hello. Lines are not clear, right? Hello. हाँ, ठीक है। अभी वो किया जा रहा है, क्या कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है। हो जाएगा इंशाल्लाह, कल तक पता लगेगा। इंशाल्लाह प्रोग्राम कर देंगे। ओके, बस दुआ करो। ओके। হ্যাঁ, দেখেছেন না হিন্দি না উর্দু কিবান কয়, দেখেছেন কে যেন ফোন করেছিল, খুঁজে বের করেছি ওটা কে। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে। আগে একটা ছোট সুনাপটিটা শোনাই। হ্যাঁ, এইটা স্যার ওই যে শামীমা হাসানেরটা শোনান না, দরবেশ বাবার। এই শামীমা হাসান কে জানেন? আগে শুনে নেন, আগে শুনেন। ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, ভিসিপিআব কয়। ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল, জয়ের নাকি পার্টনার ছিল বিজনেস। আগে শুনেন তার আলাপ। আসসালামু আলাইকুম স্যার, আমি শামীম বলছিলাম। কোন শামীম? শামীম, আমি ওই ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিসিসির পাস্ট প্রেসিডেন্ট স্যার। একটু গাইডেন্স নেওয়ার জন্য ফোন দিলাম স্যার। আমি এইমাত্র এফবিসিসিআই, বিএসসি সবার সাথে কথা বললাম। আমাদের তো স্যার একটু এখন মানে ব্যবসায়ী সমাজ থেকে বিবৃতি দেওয়া, তারপর কারফিউ উঠলে শান্তি সমাবেশ করা, আমাদের একটু স্যার সবার তো অ্যাক্টিভ হওয়া দরকার স্যার। তো করেন এগুলি? হ্যাঁ, আমি তো আমাকে বলতে হবে কেন? এটা আপনারা করেন। জি স্যার, করতেছি স্যার। আপনি একটু গাইডলাইন দিন। আপনারা উদ্যোগ নেন। জি স্যার, আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার। উদ্যোগ নেন, এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে স্যার। জি আপনারা কন্ডেম করেন। জি স্যার, ওইটাই করতেছি। আপনারা নিন্দা জানান। আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন? জি স্যার, ওইটাই করতেছি স্যার, সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে জি, তাওয়াক্কুল। ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে, দেখেছেন? প্রথম আলো ওর লেখা চাপে, ওর খবর চাপে, দেখেছেন? ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো, দেখেছেন? তো এটা শুনবেন না? আচ্ছা, থাক। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএম এর সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শওকত আজিজ রাসিলের একটা আলাপের ক্লিপ আছে, আজকে শুনলাম কিছুক্ষণ আগে। উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরবেশ বাবাকে ফোন দিয়ে করছে যে আমরা মানে ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি, কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন। বুঝেছেন মাদারচোদ? আমি তোরা ধরতাম না রাসেল। দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেচিবাত করিচ্ছু। হ্যাঁ, হারামজাদা। হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না, এই সমস্ত দুর্বৃত্তদের ধরে না ফুটেজ দেন। তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্টস শ্রমিককে আনিছেন? কাজের বুয়াক ডাকিছেন? রিক্সাওয়ালাক ডাকিছেন? কৃষক এক ডাকিছেন? খালি বড় লোক আর এলিট। হ্যাঁ, ওদের খুব ভালো গন্ধ না, ওদের তো দুর্গন্ধ। ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কে? যখন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি, শুনেছিল, তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতো, আর ওটা শুনে নাকি লাগতো। হ্যাঁ, আর দেখেছেন আমার কি করা লাগিছে, দেখেছেন? শালা দরবেশ বুড়া বেটা খাটাস, ভালো করে বাংলাও কবের পারে না, উর সব অশ্লীল ফোন আলাপ শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল। আমার উপরে এই খাইস্টা কাজের ভার কেন দাও খোদা তালা? বারে কেন আমার উপর কেন? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন?